স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলবো শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থার চালচিত্র এই বিষয়টি নিয়ে, এবং কথা বলার জন্য আজকে আমরা স্টুডিওতে পেয়েছি, আমার ডান পাশে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম, অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তার পাশে রয়েছেন মিজানুর রহমান, শিক্ষা ও উন্নয়ন বিশ্লেষক। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। এবং যেটা বলছিলাম, শিরোনাম রেখেছি শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থার বর্তমান চালচিত্র। এটি আপনাদের দুজনের কাছ থেকে একটু বোঝার চেষ্টা করব আজকে। যে আমি শুরু করি ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম স্যার, আপনার কাছ থেকেই। যে আপনি নিজেও জানেন গত 2 বছরে বিশেষ করে 24-এর অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশের চিত্র, শিক্ষাঙ্গনের ব্যাপক যে একটা পরিবর্তন আমরা দেখতে পেলাম, সরকার, শিক্ষক, শিক্ষার্থী, এই তিনটা পক্ষ যেন একটা দ্বীপের মতো হয়ে গেছে, কারোর সাথে কারো কোনো কানেকশন নেই। আমরা গত কয়েকদিন দেখলাম যে একটা দেয়াল লিখনকে কেন্দ্র করে চট্টগ্রামে সংঘর্ষ হলো, ঢাকা ইউনিভার্সিটিতে সংঘর্ষ হলো, মব করে আবার হামলা চালানো হলো। আপনার কি মনে হচ্ছে যে এই যে শিক্ষা খাতের এক প্রকার যে মনস্তাত্ত্বিক পরিবর্তন বা বিপর্যয়, কি বলবো এটাকে, পরিবর্তন কিংবা বিপর্যয়, নতুন বাংলাদেশে আমরা কি আসলে এমনটাই চেয়েছিলাম? বিশেষ করে তারেক রহমানের নতুন সরকারের সময় কেন এমনটি ঘটলো মাত্র 2 মাসেই? বিষয়টি হলো আসলে একটা দীর্ঘদিনের পুঞ্জীভূত একটা ঘটনার প্রকাশ বলতে হবে। কারণ প্রথমতই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষানীতির সবচেয়ে দুর্ভাগ্য যেটা দেশে স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যতগুলো শিক্ষানীতি হয়েছে, প্রত্যেকটা শিক্ষানীতির মধ্যেই কিন্তু রাজনৈতিক দূরভিসন্ধি যুক্ত, এবং আমাদের শিক্ষা ব্যবস্থা একই সাথে রাজনীতির যে বেড়া জালে আবদ্ধ, এবং আমি বলবো নেতিবাচক রাজনীতি। সেটি হলো জাতীয় রাজনীতির সাথে লেজুর ভিত্তিক যে শিক্ষক রাজনীতি, একই সাথে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি। এইখান থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারিনি। আমাদের যে সরকারটাই আমরা প্রথম যে শিক্ষানীতি ডক্টর কুদ্রাত শিক্ষা কমিশন 1972 সালে যখন গঠিত হয় এবং 74 সালে যখন এটা প্রকাশিত হয়, সেই সময়ের যে শিক্ষানীতির যে সুপারিশ, সেটাও আজকে স্বাধীনতার 55 বছর পরেও কিন্তু আমরা অর্জন করতে সক্ষম হইনি। যেমন প্রাথমিক শিক্ষা তখনই কিন্তু 8ম শ্রেণী পর্যন্ত সুপারিশ করা হয়েছিল সরকার। পরবর্তীতে দীর্ঘ বছর পরে আবার যখন আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসেছে, ওই একই জিনিস নিয়ে নাড়াচাড়া হয়েছে, কিন্তু সেটির কোনো বাস্তবায়ন হয়নি। এখন পর্যন্ত বাংলাদেশে এই শিক্ষানীতিতে রাজনৈতিক যে প্রভাব এবং রাজনৈতিক যে নেতিবাচকতা তারা প্রকাশ করেছে, যে দল যখন ক্ষমতায় আসে সেই দলই তখন প্রধান অস্ত্র হিসেবে বেছে নেয় এই শিক্ষাঙ্গনকে, এবং বিশেষত আমি বলবো বিশ্ববিদ্যালয়গুলোকে, যেটি বাংলাদেশ বাদে পৃথিবীর অন্যান্য সবচেয়ে দুর্বল রাষ্ট্র, ইভেন পাকিস্তান, সে পাকিস্তানেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু থাকে সেবা খাত হিসেবে ঘোষণা করে, এবং সেখানে কিন্তু হরতাল হলে শিক্ষা খাতে কোনো হরতাল হয় না। বাংলাদেশের শিক্ষানীতি এবং শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা স্বাভাবিক এবং সুস্থ করতে চাই, তাহলে প্রথমত সরকারের কাজ হবে, যেটি কোনো সরকারই করে নাই, এই গণতান্ত্রিক সরকারের কাছে সেটা প্রত্যাশা করা যেতে পারে, আমরা আশা করতে পারি, সেটি হলো শিক্ষাকে একটি সেবা খাত হিসেবে ঘোষণা করা। সার্ভিস সেক্টর হিসেবে যদি ঘোষণা না করা হয়, ততদিন পর্যন্ত শিক্ষার যে দৈন্যতা এবং শিক্ষা নীতির যে দৈন্যতা এবং শিক্ষা ব্যবস্থার যে দৈন্যতা, শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কের অধপতন, 24-এর আন্দোলনের পরবর্তীতে যে সময় যে পরিমাণ অধপতন হয়েছে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কটা, বিশেষ করে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং শিক্ষকদের মান অপমান অসম্মান, এখন পর্যন্ত কিন্তু সেটি প্রচলিত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তারই বহিঃপ্রকাশ কিন্তু আমরা ক্ষমতায় নতুন গণতান্ত্রিক সরকার আসার পরেও 2 মাসের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। 24-এর যে গণ অভ্যুত্থান হলো, তারপরের 3 মাস কিন্তু হাজারেরও বেশি শিক্ষক কিন্তু নিপীড়নের শিকার হয়েছেন। যেখানে ওই সমস্যাটি ওইখানে সবচেয়ে বেশি হয়েছে, যে রাজনৈতিক যে অরাজকতা, সেটা কিন্তু শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি হয়েছে। তারই ফলশ্রুতিতে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। ধরেন আপনি একজন শিক্ষকের চাকরিচ্যুত করবেন, কোনো অসুবিধা নেই, তার তো একটা প্রক্রিয়া আছে, এবং কোনো একজন ধরেন ডিনকে আপনি চাকরিচ্যুত করবেন, তার কিন্তু একটা প্রক্রিয়া আছে। সেই আইনি কাঠামো আপনি ভেঙে ফেলেছেন, এবং যে বিপ্লবী সরকার আপনি করতে চাইলেন সেটাও আপনি করলেন না। ঘটনাটা যেটা ঘটলো, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নো পলিটিক্স ঘোষণা দিয়ে যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখলে নিয়েছে, আমরা সকলেই জানি তারা কি রাজনীতির সাথে যুক্ত নাই। তাদের বহিঃপ্রকাশিত আমরা দেখছি, এই যে 3 দিন ধরে যে 2টা রাজনৈতিক দলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেটা সেই যখন আমাদের আগস্টের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সময় কিন্তু যারা ঘোষণা করেছিল যে কোনো পলিটিক্স চলবে না, শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি হবে না, এই ছাত্রলীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ফ্যাসিস্ট কিন্তু এবং ছাত্র দল করতে পারবে না, কিন্তু যারা করছে তারাও তো একটি রাজনৈতিক দলেরই
তারা তো একটা রাজনৈতিক সংগঠনকেই ক্যারি করে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে শিক্ষানীতি এবং শিক্ষা ব্যবস্থার সবচেয়ে চরম দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো এই রাজনৈতিক যে লেজুরবৃত্তি এবং নেতিবাচক রাজনৈতিক যে চর্চার কেন্দ্র হিসেবে শিক্ষা অঙ্গনকে আমরা বেছে নিয়েছি, এটা আগে বাদ দিতে হবে। একই সাথে শিক্ষানীতিতেও দেখবেন আপনি বহিঃপ্রকাশ ঘটবে। শিক্ষানীতির উপর ভিত্তি করে তো শিক্ষাক্রম হয় এবং শিক্ষাক্রমের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের পাঠ্যপুস্তকগুলো রচিত হয়। এখন পর্যন্ত আমরা জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি। আমাদের স্বাধীনতার ঘোষককে এক রাজনৈতিক দল আসলে একজন, অন্য রাজনৈতিক দল আসলে অন্য একজন। প্রথমত এই শিক্ষাঙ্গনকে সুস্থ করতে হলে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন এবং জাতীয় ঐক্যমত্যের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের এই কন্টেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের এখানে সবসময় রাজনৈতিক দলগুলো তাদের যে ফিলসফি, সেই ফিলসফিটা এই শিক্ষানীতিতে ঢুকায় এবং একই সাথে শিক্ষা ব্যবস্থার মধ্যেও তারা সেটাকে প্রবেশ করাতে থাকে। কিন্তু প্রধানত আমাদের যে কাজটি করতে হবে, যেটা আমাদের দুর্বলতা, শিক্ষানীতি এবং শিক্ষা ব্যবস্থার চেয়ে পৃথিবীর সব দেশে যারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট টার্গেট করে যারা উন্নয়নের সীমায় পৌঁছেছে, তারা সকলে যে কাজটি করেছে সেটি হলো জাতীয় শিক্ষা ব্যবস্থার একটা জাতীয় শিক্ষা দর্শন ঠিক করেছে, যেটি বাংলাদেশে 55 বছরে এখন পর্যন্ত শিক্ষার জন্য কোনো জাতীয় দর্শন ঠিক করা হয় নাই এবং যার ফলশ্রুতিতে এই রাজনৈতিক যে প্রোপাগান্ডা সেগুলোর কেন্দ্রবিন্দু হিসেবে শিক্ষাঙ্গন পরিণত হয়েছে। একেবারেই পরিষ্কার আপনার বক্তব্য ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। এই পর্যায়ে মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই, স্যার কিন্তু বেশ কয়েকটি পয়েন্ট তুলে এনেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন। একদম সহজে জানতে চাই, এই যে সরকার, শিক্ষক, শিক্ষার্থী, এমন এক ত্রিমুখী বাস্তবতায় করণীয় কি আসলে? ধন্যবাদ দেশ টিভিকে, ধন্যবাদ আমার প্রিয় সহ বক্তা আব্দুল সালাম, ডক্টর আব্দুল সালাম, এবং উপস্থাপক তরুণীকে। আপনার প্রশ্নের সাথে আমি সুর মিলে একটা কথা বলতে চাই। আমার প্রিয় বক্তা যিনি আমার পাশে যে বক্তব্যগুলো দিলেন, তার সাথে আমি দ্বিমত করার আমি আসলে কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি অ্যাড করতে পারি এর সাথে। দেখেন, আপনার কথার রেশ ধরতে যে আমার আসলে পিছনে সামনে কথা বলতে হচ্ছে, কারণ আমি এখানে এসেছি। আমরা মানে আমার প্রিয় বক্তা যিনি বললেন যে আমাদের গত 55 বছরে আসলে শিক্ষার কোনো সুষ্ঠু দিক নির্দেশনা নাই, যেটাকে বলা একটা স্ট্রাকচারাল এডুকেশন, যেটার উপরে ভিত্তি করে একটা জাতি সামনের দিকে যাবে। খুবই দুঃখজনক হলো সত্য। দেখেন, আমরা সারা জীবন শুনেছি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এই বিংশ শতাব্দী, আমি এই কি বলবো, যে এই 2026 সালে শিক্ষাটা যে কত জরুরি এটা কল্পনার অতীত। কারণ হলো যে আপনি যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টকে যদি সামনে নিয়ে ইকোনমিক ডেভেলপমেন্ট করতে চান, শিক্ষার বিকল্প কিছুই নেই। ভালো একটা কথা বলেছে, দেখেন, ভারত এবং পাকিস্তান কিন্তু এই যে শিক্ষার যে দলীয়করণ এবং যে লেজুরবীতি, যে রাজনীতি, তার ভেতর থেকে বেরিয়ে গিয়েছেন। আমি তার সাথে একমত, এবং তার সাথে আমি মানে তথ্য দিয়ে বলতে চাই। দেখেন, আমাদের দেশটা কেন পেছানো, শিক্ষা কেন এত গুরুত্বপূর্ণ একটা ইকোনমিতে, আপনি শুনলে অবাক হবেন। আমাদের রেমিটেন্স, ফরেন রেমিটেন্স আসে 30 মিলিয়ন ডলার পার ইয়ার। তার ভিতর সবগুলো লেবারের কাছ থেকে আসে, যে লেবারদেরকে আমরা কিন্তু হিউম্যান ক্যাপিটাল করতে পারতাম যা শিক্ষা নীতি দিয়ে। আমরা বলছি না যে সবাইকে ইউনিভার্সিটিতে যেতে হবে, আমরা বলছি না সবাইকে একেবারে ভোকেশনাল কোর্স করতে হবে, আমরা বলছি না সবাইকে হার্ভার্ডে পড়তে হবে। আমরা বলতে চাই যে আমাদের এমন একটা শিক্ষা নীতি থাকবে, যেই শিক্ষা নীতিতে একটা নির্দিষ্ট গণ্ডি পার হলে সারা পৃথিবীতে যেন তারা কাজ করার সক্ষমতা অর্জন করতে পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমরা সেই লেবার শ্রেণী হয়েই সারা জীবন পৃথিবীতে বেঁচে আছি, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি আমাদের পাশের রাষ্ট্র যেটা ভারত এবং পাকিস্তান, এবং সেই সাথে আমি বলবো শ্রীলঙ্কা, যে ছোট্ট দেশ, যাদের মাথাপিছু আয় আমাদের চাইতে অনেক কম, এবং সেই সাথে বলবো তাদের যে বাজেট আর আমাদের বাজেটের আকাশ পাতাল অনেক পার্থক্য, কিন্তু তারাও তাদের লেবারকে বিক্রি করা হচ্ছে গড় প্রতি $100 পার মান্থ। সেখানে আমরা আমাদের লেবারকে মাত্র বিক্রি করছি $10, মানে প্রায় 90% কোনো ক্ষেত্রে আপনার লেবার ওয়েজ কম। মানে এভাবে একটা জাতি চলতে পারে না। এত জনসংখ্যার দেশ, আমি তো মনে করি এটা জনসংখ্যাকে আমাদের সম্পদে রূপান্তর করার একটা মানে বিরাট প্রয়াস থাকা দরকার ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই জিনিসগুলো ভাবছি না। এই রেমিটেন্সকে আমরা যদি দেখেন, 30 মিলিয়ন
যদি যে রেমিটেন্স মানে বৈদেশিক মুদ্রা যে সরি আপনার যে মানে আমাদের যে লেবারের কাছ থেকে কষ্ট অর্জিত যে টাকাটা আমরা বাইরে থেকে আনি সেটাকে কিন্তু আমরা 90% বাড়াতে পারি। কারণ এই রেমিটেন্স আমাদের জিডিপিতে ডাইরেক্ট ইনডাইরেক্ট 6 থেকে মানে 6.5% জিডিপিতে একদম ডাইরেক্ট কন্ট্রিবিউট করে। আমরা এই এত বড় একটা জিনিসকে আমরা কিন্তু কোনোভাবেই মানে এটাকে পিভটাল করছি না এবং ইগনোর করছি, সিগনিফিকেন্টলি আমরা দেখছি না। সেই সাথে আমি একটা কথা বলতে চাই, আমাদের মানে জাতিগতভাবে আমি যেটা দেখছি আমাদের শিক্ষা ব্যবস্থা 5-6টা স্তরে বিভক্ত। আমি যদি মূল প্রিন্সিপালে নিয়ে আসি তাহলে একেবারে ইন জেনারেল তিনটা স্তরে বিভক্ত হয়ে গেছে। প্রথমত একটা নাম দেওয়া হয়েছে জেনারেল আমি এডুকেশন। আপনাকে একটু থামাই, এই পর্যায়ে এই 6টা স্তরে বিভক্ত শিক্ষা ব্যবস্থা আপনি বলেন, আমি এই পর্যায়ে আসবো আপনার কাছে। তবে তার আগে একটু ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম আপনার কাছ থেকে একটু আরেকটি জিনিস ক্লিয়ার হয়ে নেই যে আপনার কি এমনটা মনে হয় কি না যে 24-এর গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা আর ক্লাসে ফিরতে চাইছে না বা তাদেরকে ফিরতে দেয়া হচ্ছে না, আসলে বিষয়টা কি? বিষয়টি হলো মানসিক, আমি বলবো যে এটা হলো মেন্টাল হেলথের চরম অবনতি হয়েছে। এবং বাস্তবতাটা যেটা হয়েছে সেটা হলো যে আমরা শিক্ষক হিসেবেও এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি আগের শিক্ষক এবং আমি এখনকার শিক্ষক, আমার দুইয়ের মধ্যে অনেক পার্থক্য হয়েছে। এটি আমার মানসিক অবস্থান থেকে হোক আর বাস্তবতার কারণেই হোক, শিক্ষার্থীদের মধ্যে যে চেতনাটি তৈরি হয়েছে, আজকের যে শিক্ষার্থী সে কিন্তু এখন তার শিক্ষার প্রতি আগ্রহের চেয়ে তার রাজনীতির প্রতি আগ্রহ, তার ক্ষমতার প্রতি আগ্রহ, তার অর্থ উপার্জনের প্রতি আগ্রহের যে প্রতিদ্বন্দ্বিতা আমরা এখন দেখছি, যেটি কিন্তু আমরা 10 বছর আগেও দেখিনি, আমরা 20 বছর আগেও দেখিনি। আমরা যখন শিক্ষার্থী ছিলাম আমাদের কিন্তু স্বপ্নই ছিল যে পড়াশোনা করে ভালো একটা ফলাফল করতে এবং ভালো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এখন এই নতুন প্রজন্ম এটা বিশ্বাসই করে না। তাদের কাছে লেখাপড়ার কোনো অর্থ খুব বেশি তারা খুঁজে পায় না। তারা মনেই করে যে লেখাপড়া বাদেও কিন্তু অন্য বিকল্প রাস্তা আছে এবং বিকল্প পদ্ধতি বা কৌশল আছে। তারা জীবনের সফলতার সংজ্ঞাটাকে পাল্টে ফেলেছে। ফলে আমাদের এই জেনারেশন যে গ্যাপটা তৈরি হয়েছে এবং আমাদের নতুন জেনারেশন যে ঘটনাটি ঘটিয়েছে বা যেটা আমাদের এখন সর্বশেষ 24-এ যে বাস্তবতা হয়েছে সেটা কিন্তু আমাদের বলা হয়েছে ধরেন ছাত্র জনতার আন্দোলন, কিন্তু আসলে সে তার পিছনে তো একটা রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে কাজ করেছে এবং একটা আমরা জানি ডিপ স্টেট, সাউথ স্টেট, অনেক স্টেট কিন্তু তাদের পিছনে সময় ব্যয় করেছে অনেকদিন ধরে এবং অর্থবিত্ত কিন্তু তাদের পিছনে বিনিয়োগ করেছে এবং কাদের মাধ্যমে কাজটি তারা উদ্ধার করতে পেরেছে সেটি হলো এই শিক্ষাঙ্গনের শিক্ষার্থীদের মাধ্যমে করতে পেরেছে। যদিও সেখানে একটা হয়তো রাজনৈতিক একটা বিষয় ছিল, সেখানে আমাদের আপামর জনসাধারণ আমরা সবাই হয়তো অসন্তুষ্টি আমাদের ছিল, কিন্তু সেই অসন্তুষ্টির ফল হিসেবে যেটা ফলাফল এসেছে তার প্রভাবটি কখনো ইতিবাচক হচ্ছে না। কারণ হলো আমাদের শিক্ষার্থীরা এখন পর্যন্ত ওই জায়গা থেকে ফিরে আসতে পারেনি। তারা যে কোনো ছোটোখাটো ঠুনকো কারণে এখন শিক্ষার্থীদের সাথে আমি অত্যন্ত দুঃখের সাথে উল্লেখ করতে বাধ্য হচ্ছি যে এই যে 3 দিনের যে কোশ্চেনটা আপনি করলেন যে বিগত 3 দিনের মধ্যে গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সঙ্গে আমাদের ডাকসুর যে সমস্ত নেতারা যেভাবে কথা বলেছেন, আমি আমার বিগত 40 বছরের ইতিহাসে জীবনে আমি 40 বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি 36 বছর, আমি কখনো দেখি নাই যে হ্যাঁ সেই ডাকসুর প্রধানত হলো মাননীয় উপাচার্য এবং তাদের কথা বলা এবং তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কিন্তু শিক্ষার্থীদের রেসিডেন্সিয়াল সুযোগ দেওয়া এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বাধ্য নাই। হয়তো তারা দাবি করতে পারে যে আমাদের যতগুলো সিট আছে ততগুলো তার মধ্যে আপনি এটাকে কভার সবাইকে সিট দিয়ে তারপরে ক্লাস শুরু করতে হবে, এগুলো স্বেচ্ছাচারিতা। এবং আমাদের এই নতুন প্রজন্মের যে ডাকসুর নেতা বলেন আর ছাত্র নেতা বলেন আর যে নেতাই বলেন, তারা যেভাবে কথা বলে মনে হয় যেন গায়ের জোরে কথা বলছে, সেখানে কোনো যুক্তি, কোনো আইন, কোনো বাস্তবতা, কোনো সায়েন্টিফিক রিজন কোনো কিছু ফাংশন করে না। অন্তত এই 21শ শতাব্দীতে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা কিন্তু তাদের অ্যাটলিস্ট আমরা মনে করি যে তাদেরকে র্যাশনাল হওয়া উচিত, তাদের একটা লজিক গেট থাকা উচিত, লজিকের ভিত্তিতে কথা বলা উচিত, জায়গাটাও গুরুত্ব দেওয়া উচিত চরম আকারে। যে বিষয়গুলো যে ব্যক্তিটি এই ঘটনাগুলো ঘটাচ্ছে এখন দেখছেন আপনার ট্রল হচ্ছে সব জায়গায়, যে ছেলেটা এটার উৎস যে থানার মধ্যে পালিয়েছে পরবর্তীতে তাকে উদ্ধার করা হয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে সে যেভাবে রাস্তায় নামিয়ে আমরা সবাই দেখেছি সেই মিডিয়াগুলোতে, এটি তো কোনো আচরণ হতে পারে না। আপনার প্রতিবাদের ভাষা তো এটা হবে না। প্রতিবাদের ভাষার তো নানা রকমের কৌশল আছে, নানা রকমের উপায় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কাছে আপনি কথা বলবেন, আপনি দাবি করতে পারেন সে নিজেই তো ডাকসুর সভাপতি, আর যিনি কথা বলতে গেছেন যে ভিপি সে তো তার অধীনস্থ। আমরা কি কখনো দেখেছি যে অধস্তন কোনো ব্যক্তি তার ঊর্ধ্বতন কোনো ব্যক্তির সাথে বাংলাদেশে অন্তত বাংলাদেশের একটা কালচার ট্র্যাডিশন, আমাদের এখানে তো সিনিয়রিটি জুনিয়রিটি এটা কিন্তু একটা ফার্স্ট ইয়ারের বড় 1 বছর বড় হলে সেই বড় ভাইয়ের সঙ্গে আমরা একটু অন্যভাবে কথা বলতাম এবং ভাই মানে আলাদা কিছু ছিল। তো সেই যে একটা ট্র্যাডিশন, সেই যে একটা সম্মানের জায়গা শিক্ষকদের এবং শিক্ষার্থীদের যে মনোজগতে
ব্যাপক পরিমাণ নেতিবাচক পরিবর্তন হয়েছে, এবং এই নেতিবাচক পরিবর্তন সাইকোলজিক্যাল চেঞ্জটা কবে ঠিক হবে আমি ঠিক জানি না। রিকনস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা মিনিমাম 1 দশক, এই যে 1 দশকের আগে আমার ধারণা এই মেন্টাল যে সাইকোলজিক্যাল চেঞ্জ স্টুডেন্টদের মধ্যে হয়েছে, এবং আমি বলবো যে একই সাথে শিক্ষার্থীরা আমরা ভীত সন্ত্রস্ত হয়েছি, এটি পরিবর্তন হতে মিনিমাম 1 দশক প্রয়োজন হবে। এই যে আদারওয়াইজ অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে, ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, এই ক্ষেত্রে কি ম্যানেজিং কমিটি বা গভর্নিং যে বডি রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, তাদের সহযোগিতার ধরন কেমন হয় এটি জানবো আপনার কাছ থেকে। এবং মিজানুর রহমান, আপনার কাছে আসবো। শিক্ষা ব্যবস্থার 6টি স্তরে বিভক্ত এটি বলছিলেন আপনি, এই বিষয়টি নিয়েও আসবো দুজনের কাছেই, তবে একটি বিরতির পরে ফিরে আসবো। দর্শক, আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি। আমন্ত্রণ জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আজকে আমরা আলোচনা করছি শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থার চালচিত্র এই বিষয়টি নিয়ে, এবং এ পর্যায়ে মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আপনি শিক্ষা ব্যবস্থার 6টি স্তর নিয়ে কথা বলতে চেয়েছিলেন, তখন আমি আপনাকে একটু থামিয়েছিলাম। সেই সাথে আরেকটি প্রশ্ন আপনার কাছে জুড়ে দিতে চাই, যে জানতে চাই আসলে যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবছরের শুরুতেই তার এক বক্তব্যে বলেছিলেন যে রাজধানীর বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। আসলে এই স্যাটেলাইট টাউন সম্পর্কে আপনার কাছ থেকে একটু ধারণা চাই, কি কি ভূমিকা রাখতে পারে বা কি ধরনের ভূমিকা রাখতে পারে এই স্যাটেলাইট টাউন শিক্ষা ব্যবস্থায়? ধন্যবাদ আপনাকে। আপনার আগে প্রথমত আমি একটু আমাদের প্রাইমারি স্কুলের যে আমাদের শিক্ষা ব্যবস্থার যে স্তরগুলো নিয়ে বললাম, আসলে এটা খুবই দুঃখজনক। একটা দেশে তো এত স্তরের এডুকেশনের দরকার নাই। এত এডুকেশনের স্তর থাকলে আপনি চিন্তা করেন, আমি মানে অন এভারেজ যদি আমি বলি তাহলে 6টা স্তর আমি পাই একটা এডুকেশন, একটা প্রাইমারি এডুকেশন এ দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ তাদের সন্তানরা যে শিক্ষা পাচ্ছে 6 স্তরের মাধ্যমে পাচ্ছে। একটা হলো যিনি গ্রামে বাস করে তার বাচ্চার জন্য এক ধরনের এডুকেশন, যিনি মফস্বলে বাস করে তার বাচ্চার জন্য এক ধরনের এডুকেশন, যিনি বিভাগীয় জেলাগুলো ডিস্ট্রিক্ট লেভেলে বাস করে তার বাচ্চা পাচ্ছে আর এক ধরনের এডুকেশন, এবং যারা বিভাগীয়ভাবে আপনার জীবন জীবিকা নির্বাহ করছে তাদের বাচ্চারা আর এক ধরনের আপনার এডুকেশন পাচ্ছে। এট দ্য সেম টাইম যারা একেবারে কেন্দ্রীয় রাজধানীতে যাদের বসবাস তারা আবার আর এক ধরনের এডুকেশন পাচ্ছে। এই রাজধানীতে আবার 3 ধরনের এডুকেশন বিরাজমান। একটা হলো জেনারেল এডুকেশন, আর একটা হলো আপনার ভোকেশনাল এডুকেশন, আর একটা হলো ইংলিশ মিডিয়াম এডুকেশন। আপনি বলেন একটা জাতিকে যদি আপনার এডুকেশনে প্রাইমারি লেভেলে 8-10টা ভাগ করা হয়, তাহলে কোন যে মানে জাতি কিভাবে দাঁড়াবে? আপনার যদি 100 জন স্টুডেন্টের ভিতরে যদি আপনি 7% স্টুডেন্ট যদি প্রথমেই আপনার গ্লোবাল যে স্ট্যান্ডার্ড এডুকেশন থেকে যদি বাইরে থাকে, জাতি কখনোই উন্নতি এবং জাতির কোনো ধরনের ইকোনমিক বেনিফিট হওয়া সম্ভব না। এবং সবচেয়ে বড় কথা, সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট যে গোল আছে এসডিসি, ওটাকে কিন্তু আমরা মিট করতে পারবো না। কিন্তু আমি আপনাকে একটা খুব খুব দুঃখজনক হলেও সত্য যে এটা বলতে চাই যে আমাদের 55 বছর আমাদের দেশের জন্য গুড এনাফ। আর কত এক্সপেরিমেন্ট হবে আমাদের দেশে। আমি এই বিষয়ে একটা জিনিস বলি, দেখেন আমাদের প্রাইমারি এডুকেশনে 1975 থেকে যদি আমি 2026 কাউন্ট করি, তাহলে আপনি দেখবেন যে 1975 সালে প্রাইমারি এডুকেশনে স্টুডেন্ট এনরোলমেন্ট ছিল 8 মিলিয়ন। এটা 90 পর্যন্ত আপনার অলমোস্ট 8 থেকে 10 মিলিয়নের ভিতর ছিল। আজকে 2026 সালে এসে দেখি এটা মানে আপনি যদি 2021 থেকে 26 কাউন্ট করেন দেখবেন যে 17 মিলিয়ন থেকে 16 মিলিয়নের ভিতরে আপনার প্রাইমারি এডুকেশনে পার ইয়ারে এনরোলমেন্ট হচ্ছে, ভর্তি হচ্ছে। আপনি এটা যখন আপনি এসএসসি এনরোলমেন্টে যাবেন তখন দেখবেন যে মানে ম্যাট্রিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে 18,57,344 জন। 2022 সালে 20,21,000। কিন্তু পাশের হার, আপনি পাশের হার দেখেন, পাশের হার গণপাশের হার। মানে এখানে যেমন একটা দায় হলো কি, যারা শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত তাদের একটা প্রধান কাজ হলো পাশটাকে বাড়ায় দাও। শিক্ষা ব্যবস্থা কি, শিক্ষার মান কি এটা দেখো না, পাশের হার বাড়ায় দাও। খেলাটা কেমন দেখেন, 2022 থেকে 2024 পর্যন্ত কাউন্ট করি 80%, 90%-এর উপরে পাস। আমি আপনাকে বলতে চাই
আমাদের যে স্টুডেন্ট কোয়ালিটি, যে স্তরের কথা বললাম, তার ভিতর দুটা স্তর, মানে আপনার ডিভিশনাল এবং যদি মানে রাজধানী কেন্দ্রিক এডুকেশন সিস্টেমটা বাদ দেন, বাকি 6 স্তরের স্টুডেন্টকে যদি রাজধানীর মতো খাতা, রাজধানীর মতো যদি আপনি কোয়ালিটি, মানে কি বলবো, কোয়ালিটি এডুকেশনের সাথে যদি আপনি কি বলে ম্যাচ করতে যান, দুঃখজনক রেজাল্ট আসবে। আমি বলবো যে ওই মানে যদি খাতা দেখা হয়, তাহলে আমি বলবো যে আমার মনে হয় না যে 20 থেকে 25% উপরে কেউ পাস করবে টোটাল। আচ্ছা, মিজানুর রহমান, 24 পরবর্তী বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ বলছি, আমরা একটি নতুন সরকারও পেয়েছি, তারেক রহমানের সরকার। আসলে এই সরকারের শিক্ষা নীতিগুলো কিরকম হওয়া উচিত, এটি নিয়ে আপনার কাছ থেকে শুনবো। তবে এ পর্যায়ে ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, আপনার কাছ থেকে জানতে চাই, যে বিরতিতে যাবার আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি আছে, তাদের আসলে সহযোগিতা কিরকম হওয়া উচিত, বিশেষ করে প্রশাসনিক যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলো আসলে কেমন হওয়া উচিত শিক্ষা বিশ্ববিদ্যালয়গুলোতে? বিশ্ববিদ্যালয়গুলোর স্ট্রাকচার এবং সেকেন্ডারি এবং প্রাইমারি এডুকেশনের ম্যানেজিং কমিটির স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট। বিশ্ববিদ্যালয়, এক একটা বিশ্ববিদ্যালয় তার স্ব আইন অনুযায়ী চলে। বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো অটোনমাস বিশ্ববিদ্যালয়গুলোর সবগুলোতেই সিন্ডিকেটই হলো প্রধান সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা মোটামুটি রেসপন্সিবল একটা বডি, সিন্ডিকেট, এবং অর্থনৈতিক বাজেট টাজেটের জন্য সিনেট। এই সমস্ত জায়গাগুলোতে একই রকমের প্রক্রিয়া দেখা যায়। সেটি যেটা যেমন সেকেন্ডারি এডুকেশন, প্রাইমারি এডুকেশন যখন স্কুল ম্যানেজিং কমিটি হয়, ঘটনাটি একই ঘটে। যে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে, ওই রাজনৈতিক সরকারের যারা আমি বলবো অনুসারী, এবং যারা এমনও ঘটনা ঘটেছে যে এটা গত সময় কিছুটা পরিবর্তন হয়েছিল, সেটা আবার অনেকদিন ট্রল হবার কারণে তো মন্ত্রী মহোদয় বললেন যে না, আমরা এরকম কোনো চেঞ্জ করি নাই। যে আমাদের ম্যানেজিং কমিটির সভাপতির যে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আমরা সকলেই জানি, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই ম্যানেজিং কমিটির সভাপতিদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু অনেকেরই মানে অনুল্লেখযোগ্যভাবে দুর্বল। শিক্ষাগত যোগ্যতা নিয়েও তারা রাজনৈতিক পরিচয় ওই সমস্ত কমিটির প্রধান হয়েছেন। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে এটি চলেছে। এর ফলশ্রুতিতে যে ঘটনাটি ঘটে, সিন্ডিকেট হোক আর ম্যানেজিং কমিটি হোক, এখানে যারা আসেন তারা সবাই ওই রাজনীতির একটা টুপি মাথায় দিয়ে আসেন, এবং রাজনৈতিক টুপিটা যখন মাথায় দিয়ে আসেন তখন কিন্তু তাদের সিদ্ধান্ত নিরপেক্ষ হয়ে ওঠে না। তারা ওই রাজনৈতিক দলের পক্ষে হয়েই তাদের সিদ্ধান্তগুলো আসে। ফলে ইউনিফর্ম ডিসিশন আমাদের এখানে সাধারণত হয় না, এবং ছাত্রদের জন্য কল্যাণ বা শিক্ষকের জন্য কল্যাণ বা যে কারোর মানে সার্বিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নের জন্য যে ধরনের সহযোগিতা দরকার এই সমস্ত বডির কাছ থেকে, এই সমস্ত বডিগুলো কিন্তু ছাত্র শিক্ষক সম্পর্কটাও তো হচ্ছে রাজনৈতিক টুপির মধ্যেই চলে গেল। ঘটনাটি সেটা তো আসলে হবার কথা না। দুঃখজনকভাবে সেটি আমাদের এখানে হচ্ছে, এবং দশক ধরে তো সেটাই চলছে। যে কারণে একটা রাজনৈতিক দলের সমর্থক বা সমর্থক পুষ্ট যে ছাত্র দল বা ছাত্র শিক্ষার্থীদের যে রাজনৈতিক দল বা ছাত্রদের যে রাজনৈতিক দল, তারা তাদের প্রভাবটা সেখানে খাটিয়েছে এবং সবসময় তাই হয়েছে। কিন্তু যদি আমি একটা সিভিল ডেমোক্রেটিক স্টেট এস্টাবলিশ করতে চাই, ডেমোক্রেটিক স্টেটে তো সবাই অংশগ্রহণ করবে, সবাই মত রাখবে। কিন্তু আমরা ফ্যাসিস্টদের সময় দেখেছি সবচেয়ে দীর্ঘ টাইম তাদের কি রকমের আমি বলবো যে অরাজকতা, এবং যেটি একদম শিক্ষা ব্যবস্থার ভিত্তি শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, বাংলাদেশের বহু প্রতিষ্ঠান একেবারে শেষ করে দিয়ে গেছে বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট। না সেখানে দাঁড়িয়ে, যেমন একটা উদাহরণ দেয় আপনাকে, তার ক্ষমতায় টিকে থাকবার জন্য কিন্তু পুলিশের এসআইকে দ্বিতীয় শ্রেণীর ঘোষণা করতে হয়েছে। আর সেই একই সাথে যদি আপনি ইন কম্পেয়ার উইথ দ্য টিচার, আপনি টিচারের সোশ্যাল স্ট্যাটাস কি অবস্থায় রেখেছেন, সেই 1971 থেকে এখন পর্যন্ত শিক্ষকদের যে সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক মর্যাদা, সেটি কোনো কাঠামোর মধ্যেই পড়ে না। সেটা বিশ্ববিদ্যালয় হোক, মাধ্যমিক পর্যায়ে হোক আর প্রাথমিক পর্যায়ে হোক। তাহলে আপনি যদি আপনার শিক্ষকের সোশ্যাল স্ট্যাটাস ঠিক করতে না পারেন, তাহলে সেখানে তো আপনি মেধাবীকে আকর্ষিত করতে পারবেন না, এবং তার ফলশ্রুতিতে তার কাছ থেকে আপনি কোয়ালিটি এডুকেশন আশা করতে পারেন না। আমাদের প্রাইমারি এডুকেশন, আমরা বেশ কিছু ঘাটতির কথা শুনলাম আপনাদের দুজনের কাছ থেকে। এই বিরতির পরে আলোচনা করতে চাই শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নিয়ে, আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই। একটি বিরতির পরে ফিরে আসছি। দর্শক দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আবারও স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থার চালচিত্র, এই বিষয়টি নিয়ে। এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম এবং মিজানুর রহমান। এ পর্যায়ে ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, আপনার কাছে জানতে চাই যে এই যে লেজুর বৃত্তির রাজনীতির যে একটা আমাদের পরিবেশ শিক্ষাঙ্গনে, সেখান থেকে শিক্ষকদের দূরে থাকার উপায় কি?
প্রধান উপায় হলো যে আমাদের রাষ্ট্র কর্তৃক কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার, যেগুলো যুগান্তকারী সিদ্ধান্ত, যেগুলো একজন শিক্ষককে স্বতন্ত্র তার যে গুণাবলী, সেই গুণাবলী নিয়ে যাতে সে টিকে থাকতে পারে এই শিক্ষাঙ্গনে। যেমন প্রথমতই হলো সেটি হলো যে তার যে সোশ্যাল স্ট্যাটাস সেটা বাড়াতে হবে। আমাদের এখানে যে ফিনান্সিয়াল বেনিফিট আমাদের শিক্ষকেরা পান, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয় এবং ইউনিভার্সিটিতে, সারা পৃথিবীতে সব জায়গায় কিন্তু শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো থাকে, যেটা বাংলাদেশে ব্যাংকের জন্য আছে, যেটা বাংলাদেশে অন্যান্য ক্যাডারদের জন্য আছে, যেটা অন্যান্য বেনিফিট আছে, যেটা শিক্ষকদের জন্য কিন্তু কোনো কিছুই নাই। অত্যন্ত দুঃখের সাথে আপনাকে আমি উল্লেখ করি যে মাধ্যমিক বিদ্যালয়ের যে সমস্ত এমপিওভুক্ত শিক্ষক আছে বাংলাদেশে, তারা যিনি আজকে রিটায়ার করছেন 12 বছর 14 বছর পরে তিনি তার পেনশনের জন্য লাইন পায়। এবং এটা দীর্ঘদিন ধরে একজন অনেক শিক্ষক আপনার অনেকটা ভাইরাল হয়েছে যে তিনি মৃত্যুর পরেও মারা গেছেন কিন্তু উনি ওনার পেনশনের টাকা পান নাই, এবং তার ছেলেমেয়েরা কেউই ওটা পায় নাই। কারণ এখন পর্যন্ত আপনি যদি আজকে রিটায়ার করে কোনো শিক্ষক, কালকে যদি সে ব্যান্ড বেজে সিরিয়াল দেয় এমপিওভুক্ত কোনো শিক্ষক, মিনিমাম তার সিরিয়াল আসবে 12 বছর 14 বছর পরে। এবং এইটা একজন শিক্ষক যে 40 বছর ধরে একটা জাতি গড়ার কারিগর আপনি বলছেন, এবং তার যে চোখের জল রিটায়ারমেন্টের পরে প্রত্যেকটা চাকরিতে একই ঘটনা ঘটে, আর শিক্ষকদের ক্ষেত্রে এটা আরো মারাত্মক আকারে ঘটে। এই যে দীর্ঘদিনের জট, এই জট কিন্তু একটা সরকারের একটা সুনির্দিষ্ট মানে একটা প্রস্তাবনা এবং টার্গেট এবং একটা বাজেট প্রয়োজন, যেটা এটা সরকারের দৃষ্টিগোচর করবে কে? এটা সরকার অলরেডি জানেন। শিক্ষামন্ত্রী গতকালকে এই বিষয়ে বক্তব্য দিয়েছেন, আজকেও দেখবেন মিডিয়াতে এসছে যে এই আমাদের যত এখানে লাইনে আছে যে সমস্ত শিক্ষকের এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক শিক্ষক যারা রিটায়ার করেছেন, প্রায় 1 লক্ষের মধ্যে 72,000 সামথিং, তাদের জন্য এই একবারে যদি এই সমস্যার সমাধান করতে হয় এটা সম্ভব। আপনি 3 মাসের মধ্যে প্রবলেম সলভ করে ফেলা সম্ভব, 2 মাসের মধ্যে প্রবলেম সলভ করে ফেলা সম্ভব। যারা রিটায়ার করেছে, গভর্নমেন্ট যদি খালি বাজেট বরাদ্দ থাকে তাহলে তারা টাকাটা নিয়ে চলে যাবে, সেই জায়গাটিও কিন্তু নেই। ফলে যে অসুবিধাটি হচ্ছে সেটা হলো যে আমাদের শিক্ষকদের তো নিজস্ব কোনো ওয়ে নেই, অথচ আমরা হুমকি ধামকি সবই দিচ্ছি। নকল করা যাবে না, নকল করলে শিক্ষকদের পানিশমেন্ট দিব, এবং নকল করা শিক্ষকদের পানিশমেন্ট না, শুধুমাত্র আপনি শিক্ষককে বেনিফিট দিয়ে না আপনি তাকে পানিশমেন্টের ভয় দেখাবেন, সেখানে তার বেনিফিট নিয়ে তো আপনি কোনো চিন্তা করছেন না। আপনি আগে বেনিফিটের কথা বলবেন মানুষকে, তাহলে সেখানে মেধাবী মানুষ আসবে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা হাত দিচ্ছি না। ফলে যে অসুবিধাটি হচ্ছে সেটি হলো যে শিক্ষকেরা আমাদের প্রশাসনে যারা চাকরি করে, আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আজকে আমি যে কথাটি বললাম যে ধরেন যদি শিক্ষকের যে অবস্থা আজকে হয়েছে, এই যে হাজার হাজার শিক্ষক রিটায়ারমেন্টের পরে কোনো পয়সা পাননি, এটি একটা অ্যাডমিন ক্যাডারে হোক না আজকে, এটি একটা পুলিশ ক্যাডারে হোক না আজকে, আগামী কালকেই দেখবেন কিন্তু সরকার নড়ে চড়ে বসবে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে দুর্বল হলো এই শিক্ষক জাতি, প্রাইমারি শিক্ষক, সেকেন্ডারি শিক্ষক। এমন কোনো কাজ নাই বাংলাদেশে রাষ্ট্রের পক্ষে, ভোট নেওয়া থেকে ভোট গণনা থেকে শুরু করে কৃমির ওষুধ বিতরণ করা থেকে শুরু করে, যে আমাদের এই শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয় না। এবং সেখানে প্রশাসন থেকে শুধুমাত্র তাদের দায়িত্ব অর্পণ করলেই, কারণ তারাই সবচেয়ে বেশি মাঠ পর্যায়ে ছড়িয়ে আছে, আমাদের লক্ষ লক্ষ স্কুল আছে, হাজার হাজার শিক্ষক আছে সেখানে, সে কারণে তাদেরকে ব্যবহার করা হয় রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে, যেটি আসলে। এবং একজন শিক্ষকের প্রধান শিক্ষক, আপনি যদি একটা উদাহরণ দেয়, প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক যে পরিমাণ অ্যাডমিনিস্ট্রেটিভ জব করে, তার একাডেমিক কাজ করবার কিন্তু কোনো সুযোগই হয় না। এবং তার স্কুলে গিয়ে দেখবেন অধিকাংশ মনিটরিং করতে গিয়ে দেখবেন তার উপজেলা পর্যায়ে উনি হয়তো অফিসারের সঙ্গে দেখা করতে গেছেন। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ জব এবং একাডেমিক যে রেসপন্সিবিলিটি আর অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি, এটার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে এবং সব কোয়ালিটি স্কুলগুলোতে কিন্তু এটা 2 ধরনের স্টাফ থাকে। যেমন ইউনিভার্সিটিগুলোতে কিন্তু 2 ধরনের স্টাফ আছে, টিচিং স্টাফ আলাদা এবং সাপোর্টিং স্টাফ আলাদা। যারা টিচারদের কিংবা প্রফেসরদের, বাইরের দেশের প্রফেসর 2 ধরনের প্রফেসর আছে, রিসার্চ প্রফেসর এবং টিচিং প্রফেসর। যে টিচারের যেদিকে যেতে মন চাইবে সেই টিচার সেই দিকে যাবে। যদি সে রিসার্চের লোড বেশি নেয়, আউটসোর্সিং করে, তাহলে তার কিন্তু টিচিং কোর্স কমিয়ে দেওয়া হয়, যে সিস্টেমগুলো বাংলাদেশে নাই। কারণ হলো যে এখানে তো সবই আছে আপনার গড়ে, এখানে কোনো স্পেসিফিকেশন এবং এখানে স্পেসিফিক কোয়ালিফিকেশন, স্পেসিফিক স্কিল ডেভেলপ করবার কোনো স্কোপ নাই, এবং সেখানে স্পেসিফিক কোনো বেনিফিটও নাই। শিক্ষকদের জন্য বেনিফিট সবচেয়ে কম এই দেশে। একেবারে পরিষ্কার আপনার বক্তব্য ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসেছে, এর মধ্যে মিজানুর রহমান আপনার বক্তব্য শুনতে চাই যে এই ধরনের শিক্ষা ব্যবস্থায় এরকম উদ্বেগজনক পরিস্থিতির কেন সৃষ্টি হলো, এবং কি ধরনের পরিকল্পনা গ্রহণ করলে শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থার চালচিত্র পাল্টে যাবে? খুব ভালো প্রশ্ন করেছেন। প্রশ্নের উত্তরটা মানে আমি দিতে চাই আপনার প্রশ্নের উপর বেস করে। প্রথমত আমার সহবক্তা, তাকে ধন্যবাদ, তিনি অনেকগুলো ইস্যু আসলে এনেছেন। শিক্ষকদেরকে যদি আপনি স্যাটিসফাই না করতে পারেন তাদের নানান সুযোগ সুবিধা দিয়ে, তাহলে তাদের মন যদি ভাঙা থাকে, কিভাবে সেই ভাঙা মন নিয়ে আসলে ভালো শিক্ষা দিবে, এটা একটা প্রশ্ন রেখে গেলাম। দ্বিতীয়ত আসি এবার কিভাবে একটা শিক্ষা নীতি দরকার আমাদের দেশে, যেই শিক্ষা নীতির মাধ্যমে আমাদের অর্থনৈতিক দুরবস্থা থেকে একটা মানে কি বলবো সক্ষম অথবা একটা মিডিয়াম ডেভেলপ কান্ট্রি হিসেবে আমরা পৃথিবীতে নিজেদের নাম লেখাবো। সেই জায়গায় বলতে চাই, আমি আমার প্রস্তাবনা দিচ্ছি আমাদের একটা পাইলট
প্রকল্প গ্রহণ করতে হবে প্রাইমারি শিক্ষা নিয়ে। আমি মূলত বলবো যে এটা শুরু হবে আমাদের রাজধানী কেন্দ্র থেকে, যে এখানে যেন প্রাইমারি শিক্ষাটা যেন অবশ্যই মানে এটা বাধ্যতামূলক আপনার ইংলিশ ভার্সন করা। আপনি রাখেন না, আপনার যদি এতই মায়া থাকে, আমরা জাতিগতভাবে বাঙালি, একটা বাংলা কোর্স তো থাকবেই বা দুটো বাংলা কোর্স থাকলো, কিন্তু বাদ বাকি সব কোর্স আপনার ইংলিশ ভার্সনে থাকতে হবে। আমি চাই যে এখন দেখেন পরিপ্রেক্ষিতে এখন পৃথিবীটা একটা মানে একটা ভিলেজ, গ্লোবাল ভিলেজ। এখানে আমি আপনি কেউই কিন্তু বিচ্ছিন্ন কোনো মানুষ না। সারা পৃথিবীর সব মানুষ যেখানে সিভি ফেলতে পারবে যোগ্যতার, আপনি সেখানে ফেলতে পারবেন আপনি যদি যোগ্য হন। কিন্তু আপনি যদি জাতিগতভাবে অথবা কি বলবো জাতিগতভাবে যদি মেরুদণ্ডহীন শিক্ষা পেয়ে যদি বড় হন, আপনি কোথাও সিবি ফেলতে পারবেন না। তখন আপনার কি হবে, আপনার এই শিক্ষা নিয়ে দেশের ভেতরে হয়তো বা কুরাজনীতি করতে হবে, চুরি করতে হবে, বদমাইশি করতে হবে, অথবা সমাজ বহির্ভূত কাজে আপনি জড়ায় যেতে পারেন। এর সাথে আমি বলি আর একটা জিনিস, সেটা খুবই গুরুত্বপূর্ণ, নৈতিক শিক্ষা। আমি গত 55 বছরে আমাদের ধীরে 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 নৈতিক শিক্ষাটা আর নাই। নৈতিক শিক্ষার অবস্থার স্তর এত নিচে নেমে গেছে যে একজন শিক্ষকের সামনে একজন ছাত্র সিগারেট খেতে, গাঁজা খেতে, মানে গাঁজা খেতেও এখন তোয়াক্কা করে না এবং শিক্ষককে কোনো ভয় পায় না। আমি আমার ছোটবেলার গল্প বলি, সেদিন যদিও এটা আমার কাছে সেদিন লাগে, 90 দশকের মানুষও যারা এখন গল্প করবে আপনার কাছে, তখন কিন্তু শিক্ষকের ভালো জিনিসটা বলবে, যে আমরা কখনো শিক্ষকের সামনে হাত পকেটে দিয়ে হাঁটিনি, শিক্ষককে দেখে আমরা সালাম দিইনি, এমন ঘটনা হয়নি। তো নৈতিক শিক্ষার মারাত্মক অবনতি, এটাকে আমাদের প্রতিটা শিক্ষা ব্যবস্থায় ক্লাস 1 থেকে একেবারে মানে কলেজ লেভেল পর্যন্ত মানে একটা বই থাকবে, বইয়ের জন্য প্রতি একটা করে চ্যাপ্টারই থাকে নৈতিক শিক্ষা নিয়ে। সেটা মা বাবার কর্তব্য, দেশের কর্তব্য, আমার সমাজের কর্তব্য। এর সাথে আমি একটা জিনিস বলতে চাই, পেছনে যেতে হবে। এই শিক্ষার মেরুদণ্ড কে ভেঙেছিল বলতে খুব দুঃখজনক হলো বলতে হয়, 1986 সালে, আমি স্বৈরাচার কথাটা বলতে চাই না, কারণ এটা হলো একটা ইউনিভার্সাল টক অ্যান্ড ন্যারেটিভ অ্যান্ড মেড বাই সাম নেশনস অ্যান্ড পলিটিশিয়ানস। আমি বলতে চাই হোসেন মোহাম্মদ এরশাদ 1996 সালে আমাদের জাতিকে শিক্ষা মানে কোয়ালিটি শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে দিল। এবং এটা কার ষড়যন্ত্র হয়েছিল এটা একটা দেখার বিষয়। কেন আমি বলছি, তিনি রাষ্ট্রীয় ভাষার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেটা উঠায় দিল। কিসের চেতনা নিয়ে? 21শে ফেব্রুয়ারির চেতনাকে ইউজ করে। বাবা, 21শে চেতনাতে কয়টা মানুষ মারা গেছিল? 5 জন মারা গেছিল, সেটা নিয়েও অনেক গবেষণা আছে। কিন্তু আমি আরেকটা জিনিস 1 মিনিট আমি বলবোই। আর জুলাইয়ে 2000 ছাত্র মারা গেল শুধুমাত্র একটা দেশের নীতি নৈতিকতার রিস্টোর করার জন্য। তাদের দাবি এখনো কোনোভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা আমার প্রশ্ন। আমার মনে হয় সবগুলো বিষয় নিয়ে আমি চাই প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং তাদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাই বিষয়ে কাজ করবেন। এবং এর ভিতরে আমি অবশ্যই বলব নৈতিক শিক্ষাকে ঢোকাতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ইজ এ মাস্ট। কারণ আমি আবারও বলি যে এই ইংরেজির জন্য আমরা কিন্তু ফরেন রেমিটেন্স, একটা বিশাল ফিগার ফরেন রেমিটেন্স থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের ইকোনমিক অতটা ডেভেলপ করতে পারছি না। এই শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার প্রাইমারি যদি আমি এইভাবে যদি আমি যেটা বললাম যে আমি যদি ইংলিশ ভার্সন করে ফেলি, তাহলে কি হবে, আগামী 10 বছর পরে এখান থেকে যারা বের হবে তারাই শিক্ষক হয়ে গ্রামে যাবে, তখন ভালো শিক্ষক এমনিই আপনি পাবেন। একেবারে পরিষ্কার আপনাদের দুজনের বক্তব্য যে আমরা এক এক সরকারের সময় এক এক রকম শিক্ষানীতি দেখতে পেয়েছি, শিক্ষা ব্যবস্থা দেখতে পেয়েছি, তবে আমরা এখন চাই একটি স্থিতিশীল শিক্ষা ব্যবস্থা। ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম এবং মিজানুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।